এবং জাগ্রত নারী শক্তিকে প্রণাম করি। গোটা রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পুরসভা কর্পোরেশনের বড় অফিসগুলোতে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিশেষভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির হাত ধরে নির্বাচনের প্রাক্কালে যে সংকল্পপত্র প্রকাশ হয়েছিল তার গ্যারান্টার ছিলেন দেশের প্রধানমন্ত্রী। আমরা এই অল্প সময়ের মধ্যে গত 9 তারিখে আমি এবং আমার পাঁচ সহযোগী দায়িত্ব নিয়েছিলাম, পরে আরো 35 জন যুক্ত হয়েছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের অন্যান্য আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতায় এবং একেবারে আশা আইসিডিএস এর দিদি থেকে শুরু করে জেলা শাসক বিডিও, আমাদের যারা সিদ্ধান্তকে কার্যকর করেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যারা মূল চালিকা শক্তি, তাদের অক্লান্ত পরিশ্রমে এই অল্প কয়েকটা দিনের মধ্যে আমরা এই কর্মসূচি আজকে কার্যকর করতে চলেছি এবং সূচনা করতে চলেছি। এবং পর্যায়ক্রমে আমাদের যে লক্ষ্য আছে বা যারা উপযুক্ত তারা প্রত্যেকেই এই কর্মসূচির সুযোগ পাবেন। তাই আমি সূচনা লগ্নে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের ক্যাবিনেটের কলিগসরা আছেন, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আমরা গত সোমবার থেকে সরকারি বাসে WBTC, NBSTC, SBSTC-তে আমাদের মহিলাদের আমাদের জিরো ভ্যালুর টিকিট দিতে শুরু করেছি। এই কর্মসূচি অত্যন্ত পপুলার হয়েছে ইতিমধ্যে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই, গত 3 দিন প্রধান সচিব পর্যায়ে আধিকারিকরা জেলা থেকে জেলা শাসকদের, বিডিওদের সাহায্য নিয়ে এবং একটা বড় অংশের জনপ্রতিনিধি তাদেরও প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে, সর্বোপরি জনগণের অংশগ্রহণে, মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানি। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে
তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই, গত 3 দিন প্রধান সচিব পর্যায়ে আধিকারিকরা জেলা থেকে জেলা শাসকদের, বিডিওদের সাহায্য নিয়ে এবং একটা বড় অংশের জনপ্রতিনিধি তাদেরও প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে, সর্বোপরি জনগণের অংশগ্রহণে, মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম, ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আলটিমেটলি নথিভুক্তকরণ করার যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরে বিগত সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচি সমাপ্ত হয়ে যাবে এবং ফাইনালি অন্নপূর্ণা যোজনাতে আপনারা নথিভুক্ত হবেন। যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা এসআইআর এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে, এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি এবং এটাই আমাদের দেশের আইন। আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 সিএ তে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরো যারা সিএ তে আবেদন করার উপযুক্ত আছেন, তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এর বাইরে যারা রয়েছেন, অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভান্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। আমি
অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই, গত 3 দিন মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা ফর্ম পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। ইলেকট্রিকের জন্য আপনাদের মিটার লাগাতে হবে না, আমরা সোলার প্যানেল বসিয়ে দেব। প্রধানমন্ত্রী সূর্য ঘরে, প্রত্যেক বাড়িতে সোলার প্যানেল, সূর্য ঘর 80,000 টাকা করে বাড়ি প্রতি। প্রধানমন্ত্রীর কর্মসূচি সব রাজ্যে চলছে, আপনাদেরও চলবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের তত্ত্বাবধানে বর্ষব্যাপী উদযাপনের মাধ্যমে সমগ্র রাজ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 125তম জন্মবার্ষিকী পালনের প্রস্তাব রাখা হয়েছে। এই উপলক্ষে একটি সমিতি নির্মাণ হবে, যেখানে মন্ত্রী এবং বিধায়কদের সংখ্যা প্রায় 10 থাকবে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। আগামী 6 জুন যে জন্মতিথি আছে, 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির, সেদিন একটি নূতন তার প্রতিমা নির্মাণ, মূর্তি নির্মাণের জন্য স্থান নিশ্চিত করে ভূমি পূজন হবে। আর তথ্য সংস্কৃতি দপ্তর থেকে 21 জুন তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য দিবসকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের প্রস্তাব রাখা হয়েছে। আপনারা জানেন, এর আগে সরকার 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করত। বর্তমান সরকার 20 জুন যে দিনটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন আইনসভায় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়েছিল এবং প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাকেই বর্তমান সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 9টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে 31.905 একর জমি চিরস্থায়ী হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পর হস্তান্তর দলিল সম্পাদন হয়েছে। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে শ্রী সুরজিৎ নাথ মিত্রের নিয়োগ হয়ে গেছে। ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া ও কোচবিহার জেলার 3টি স্থানে সীমান্ত চৌকি নির্মাণের জন্য বিএসএফকে 1.53 একর জমি চিরস্থায়ীভাবে হস্তান্তর ও হস্তান্তর ফি আদায়ের পর হস্তান্তর দলিল সম্পাদনের প্রস্তাব রাখা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে 12.72 একর সরকারি ন্যস্ত জমি চিরস্থায়ীভাবে হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পরে হস্তান্তর। নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মা প্রকল্পের সংশোধিত নির্দেশিকার প্রস্তাব রাখা হয়েছে। মা আহার নামে আগে 390টি চলত স্থানে আহার 5 টাকায় মিল দেওয়া হতো, আরও 110টি নূতন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। মোট 500টি কেন্দ্র থেকে আহার বিতরণ করা হবে 5 টাকার বিনিময়ে, যেটা মা ক্যান্টিন নাম ছিল, মা আহারের নামে। এই ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে নাগরাকাটা থানা ও ব্লকের অন্তর্গত বামনডাঙ্গা চা বাগান মৌজা, জেল নম্বর 22, এলআর প্লট নম্বর 101, খতিয়ান নম্বর 1A চিহ্নিত 20 একর সরকারি জমি ভারত সরকারের রেল মন্ত্রকের অধীন
উত্তর পূর্ব সীমান্ত রেলের অনুকূলে স্থায়ী হস্তান্তরের প্রস্তাব যাতে সেবক রংপো ব্রডগেজ লাইনের জন্য অধিগৃহীত বনাঞ্চলের পরিবর্তে ক্ষতিপূরণ বনসৃজনের উদ্দেশ্যে এই জমি পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের কাছে হস্তান্তর করা যায়। আমরা এই জমি ফরেস্টকে দিচ্ছি, ফরেস্ট রেল প্রকল্পের জন্য রেল দপ্তরকে দিয়ে দেবে। আজ আমি মুখ্যমন্ত্রী যোজনা অন্নপূর্ণা ভান্ডার পেলাম। টাকা পেয়ে আমি খুব উপকৃত হলাম। মুখ্যমন্ত্রীকে খুব ধন্যবাদ জানাই। অন্নপূর্ণার যোজনা 3000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পেলাম। পেয়ে আমি খুব খুশি, ধন্যবাদ জানাচ্ছি। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা আর্থিক সহায়তা আমি পেলাম। ধন্যবাদ জানাই শুভেন্দু অধিকারী মহাশয়কে। আজ আমি মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা আজ আমার অ্যাকাউন্টে পেলাম 3000 টাকা। पौड़ी में आज सुहानी धूप खिली हुई है, मौसम काफी क्लियर है, लेकिन कांग्रेस के युवराज ने अपना दौरा इसलिए स्थगित किया है क्योंकि यहां पे जो हमारे पूर्व सैनिक हैं उन्होंने सुबह से जो विरोध शुरू किया था उसके कारण कांग्रेस के युवराज को यहां पे अपना दौरा स्थगित करना पड़ा है। নমস্কার, মুঠোফোনে বন্দিতে আজকের উপস্থাপনার মধ্যে দিয়ে সম্প্রতি যে দমদমে হকার উচ্ছেদ হলো, যাকে অমানবিক ঘটনা বলে চালানো হচ্ছে, সেই অমানবিক ঘটনার পেছনের গল্পটাই আজকে একটু বোঝার চেষ্টা করব। যেখানে ভারতীয় রেলকে মানে পরোক্ষভাবে কোণঠাসা করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। ভারতীয় রেল কিন্তু সবথেকে সস্তার এবং সর্বজন স্বীকৃত। হ্যাঁ, হতে পারে যে সবসময় সঠিক টাইমে চলে উঠতে পারে না, তার কারণ হচ্ছে যে সংখ্যক গাড়ি রয়েছে তার জন্য প্রয়োজনীয় কিন্তু সেই সংখ্যক রেল ট্র্যাক নেই। এবং আপনারা সকলেই জানেন যে রানাঘাট থেকে কল্যাণী পর্যন্ত যে থার্ড লাইনের কাজ, সেটি কিন্তু জমি জটের কারণেই আটকে আছে। তাহলে ভাবুন তো এরকম কত জায়গায় মোটামুটি 61টি মানে রেলের প্রজেক্ট যেগুলো জমি জটের কারণেই কিন্তু থমকে ছিল। এবং বর্তমানে ডবল ইঞ্জিন সরকার হওয়াতে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সদর্থক প্রতিক্রিয়া পাওয়া গেছে এবং সেইগুলোতে খুব তাড়াতাড়ি চালু হতে পারে। তো যাই হোক, আজকের বিষয়টি যেহেতু বরাবরই আমি রেল বিষয়ক উপস্থাপনা তৈরি করি, তাই ভাবলাম যে দমদমের উচ্ছেদের পেছনে একটা ভিডিও বানানো যাক এবং এর পেছনের সত্যিটা একটু সবার সামনে তুলে ধরা যাক। তবে আলোচনার শেষে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য এবং প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না। তো এই মুহূর্তে যে ছবিটি দেখছেন, এটি প্রায় মাসখানেক আগেকার ধারণকৃত ছবি, প্রায় মাসখানেক। তো তখনও কিন্তু আমি ভাবতে পারিনি যে দমদমে এরকমভাবে হকার উচ্ছেদ হবে। আচ্ছা, এই যে হকার কথাটা আমরা বলছি, সেই হকার কথাটা কি সত্যি যারা দমদম জংশন প্ল্যাটফর্মে দোকান দিয়ে বসেছিলেন স্থায়ীভাবে জবরদখল করে, তারা সত্যিই হকার ছিলেন? নাকি ট্রেনে করে যারা ব্যাগে করে জিনিসপত্র ফেরি করে নিয়ে বেড়ায় তাদেরকে হকার বলে? কেউ জবরদখল করে বসে আছে তাকে আমরা হকার বলছি, আর যে ট্রেনে করে ব্যাগে করে নিয়ে ঘুরছে, ঘুরে ঘুরে বিক্রি করছে, তাকেও আমরা হকার বলছি। তো দেখুন, দমদম জংশন 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের চিত্র। এই জায়গা দিয়ে বিশেষত মেট্রো রেলের যাত্রী এবং যারা রয়েছে সাবওয়ে যারা ব্যবহার করেন, সেই সাবওয়ে যাত্রীরা কিন্তু এই রাস্তাটা ব্যবহার করেন দমদম প্ল্যাটফর্মে 1 নম্বর প্ল্যাটফর্মে ওঠার জন্য এবং মেট্রো রেলে যাতায়াত করার জন্য। এই জায়গাটা এতটাই সংকীর্ণ ছিল যে দুজন মানুষ পাশাপাশি হেঁটে গেলে পরে ধাক্কা খাওয়ার জোগাড় ছিল। আর এই যে দেখুন, সামনে দিয়ে কিন্তু রীতিমতো আমি যদি বলি যে 3 জন মানুষ হেঁটে চলে যাচ্ছে, ধাক্কা খাওয়ার কিন্তু সেই ব্যাপারটা নেই, কারণ দুপাশে সেই সংকীর্ণতা ব্যাপারটা কিন্তু নেই। সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে বা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আমি উচ্ছেদ কথাটা বলবো না, আমি বলবো সরিয়ে দেওয়া হয়েছে, কারণ রেলের জায়গা, রেল তো তার নিজের জায়গা বুঝে নেবেই। এতদিন স্থানীয় প্রশাসনের থেকে সেরকমভাবে সাহায্য পায়নি, তাই এই অপসারণ কাজটা করতে পারেনি। এখন পেয়েছে, তাই অপসারণ কাজটা করেছে। তো অনেকের মনে হতে পারে যে সব উচ্ছেদ হলো বা সব সরিয়ে দেওয়া হলো, 2-3টে কেন দোকান রইল? 2-3টে দোকান তারা আগে থেকেই অনুমোদন নিয়েছিল, মানে লাইসেন্স নিয়েছিল বলেই কিন্তু তারা এখনও দমদম জংশনে বা বিভিন্ন শিয়ালদার মতো বড় স্টেশনেও কিন্তু ব্যবসা করে যাচ্ছে। তো যাই হোক, আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে দেখছিলাম একটা লটারির দোকান ছিল এবং সেই রীতিমতো পেছনে স্টিকার সেটা দিয়ে গেছে যে লটারির দোকান নতুন অন্যত্র গিয়ে এসে দোকান করেছে এবং সেই জায়গার ঠিকানাও কিন্তু দিয়ে দিয়েছে। আর এই জায়গাটাতে দোকানপাটে এতটাই ঘিঞ্জি ছিল যে এখন আপনি হয়তো চিনতেও পারবেন না, মানে আপনি সরাসরি যদি নিজে যাবেন তাহলে অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে দমদম জংশনের বাইরের যে 1 নম্বর প্ল্যাটফর্মের চিত্র, 1 নম্বরের নিচে আর কি মেট্রো রেলের সাইডটা, সেই দিকের চিত্র। তো এইরকম আমি আজকে যখন গেলাম, হঠাৎ করে আমি নিজেও কিন্তু অবাক হয়ে গেলাম। আরে বাবা রে বাবা, যেখানে হাঁটার পর্যন্ত জায়গা ছিল না, সেখানে কিন্তু একদম রীতিমতো যাকে বলে এগুলো সরিয়ে দিলে ভাবতে পারছেন জায়গাই জায়গা। মানে হঠাৎ করে যদি কোনো
আপাতকালীন পরিস্থিতি হয় তাহলে মোকাবিলা দপ্তরের সেই পরিস্থিতি মোকাবিলা দপ্তরের মানুষজন আসতেও কিন্তু অসুবিধা হবে না। তো এই যে দেখছেন 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে নিচের দিকে আর কি, সেই ক্ষেত্রে আপনার একটি পার্কিং তৈরি করা হচ্ছে। এটা সৌন্দর্যায়নেরই একটা পার্ট। সুলভ শৌচালয় এর বাঁ দিকটায় ছিল, এটা হচ্ছে প্ল্যাটফর্মের ওপরের দিকটা, মানে মূল যে দমদম জংশনের প্ল্যাটফর্ম রয়েছে তার উপরের দিকের চিত্র। সব দোকানপাট ছাড়া সব কিছুই কিন্তু রয়েছে। 2-4টে দোকান রয়েছে হাতে গোনা, যেগুলো লাইসেন্স প্রাপ্ত, সেই দোকানগুলি কিন্তু মোটামুটি রয়েছে। তো এই যে বিষয়টি, এর মধ্যে অন্তর্নিহিত যে বিষয়টা সেটা আলোচনা করছি। আসুন একটু ধরে নেওয়া যাক, মানে বিষয়টা ভালো করে বোঝা যাক। দমদম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে অতনু কচুরি সেন্টার নামে একটা দোকান ছিল। আমি নিজে অনেকবার খেয়েছি, ভালোই লাগে, বহুদিন খিদেও মিটিয়েছি। এবার এই দোকানটা মানে উঠে যাক বা ক্ষতি হোক এরকম কিন্তু আমি কখনো চাইনি। তবে একটা জিনিস মাঝে মাঝে ভাবি, আমাদের দেশে অদ্ভুত একটা ধারণা আছে প্ল্যাটফর্মে দোকান মানেই গরিব লোক, ফুটপাতে ব্যবসা মানেই কোনো রকমের সংসার চলছে। সত্যি কি তাই? ধরে নিন প্রতি 2 মিনিটে একজন করে 20 টাকায় কচুরি খেলো, বাস্তবে এর চেয়ে অনেক লোক বেশি লোক খায়। আমি কম ধরছি, ঘন্টায় 600 টাকা, দিনে 10 ঘন্টা ব্যবসা করলে 6000 টাকা, মাসে 1,80,000 টাকা। এবার খরচ আছে, কাটমানি আছে, তেল আছে, বিদ্যুৎ বিল সব আছে। 40,000 টাকা এক কলমে যদি বাদ দিয়ে দিই এবং যারা দোকানে যদি হেল্পার ছিল তাদের টাকাও বাদ দিয়ে দিই, তাও কিন্তু মাসে 1 লাখ টাকা। আবারও বলছি, আমি কচুরি ছাড়া অন্য কিছু কিন্তু ধরিনি। দোকানে যে অন্য জিনিস বিক্রি হয় সেটা সবাই জানে। সোদপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গাতে একটা চায়ের দোকান আছে, 2টো ছেলে চালায়, চা খুব ভালো। ধরে নিলাম প্রতি ঘন্টায় 15 জন চা খেলো, সবাই 10 টাকার চা খেলো। বিস্কুট ধরলাম না, কেক অন্য কিছু ধরলাম না। 12 ঘন্টা ব্যবসা, দিনে 1800 টাকা, মাসে 54,000 টাকা। এটাও আবার কম করে ধরা। কথাটা হলো, আমরা দেশে গরিব খুঁজতে খুঁজতে এমন জায়গা পৌঁছে গেছি যে যার হাতে নগদ টাকা ঘুরে তাকে গরিব ভেবে বসি। আর বছরের পর বছর স্টেশন, ফুটপাত, বাজার, হকার জোন, কত ব্যবসা চলছে, কত টাকা ঘুরছে, তার হিসাব কোথাও আছে? কেউ জানে না। অফিসে চাকরি করা লোকের 50,000 টাকা বেতন হলে পুরো পৃথিবী জানে। আর কেউ যদি নগদে 1 লাখ টাকা ঘোরায়, তাকে এখনও অনেকে ছোট ব্যবসায়ী বলে সমবেদনা দেয়। মজার দেশ। এখানে আয় দেখার থেকে মানুষ পেশা দেখে বেশি বিচার করেন। তাই অনেক সময় যে লোকটাকে দেখে আপনার করুণা হচ্ছে, মাসের শেষে সে হয়তো আপনার থেকে বেশি টাকা নিয়ে বাড়িতে যাচ্ছে। যদি বুঝতে না পারেন তাহলে এটা আবার প্রথম থেকে শুনুন, বিষয়টা বুঝতে পারবেন। হিসাবটা যদি পরিষ্কার হয়ে যায় আপনার সামনে, তাহলেই আপনি কিন্তু এই ব্যবসার মূল ফান্ডাটা বুঝতে পারবেন। তো ভারতীয় রেলে সবার শুভযাত্রার কামনা করে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং মন্তব্য ও প্রতিক্রিয়া অবশ্যই জানিয়ে যাবেন। আমাদের এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। এটি আমাদের আজকের মিটিং এ মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং ভারত সরকার 17টি আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো লেটেস্ট কেরালামে হয়েছে, সেখানে আপনার আমরা এই শহর হিসেবে, আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। এটা শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট, যেটা ইতিমধ্যে 17টি সিটিতে চলছে। আমি বলছি
কিছু বলার নেই, কত নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে দেখো কি বছর বাড়িটা দখল করে বসে আছে। কোর্টের অর্ডার আমার ফেভারে আছে। এমন অত্যাচার